এই 6 মাস খুবই কম একটা সময়। বিভিন্ন আন্দোলন, বিভিন্ন যে ক্রাইসিস ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে। এত ক্রাইসিসের মধ্যেও দেখেন আপনি কোনো আন্দোলন কিন্তু দমনের জন্য কোনো ধরনের নিবর্তনমূলক আইনের ব্যবহার করা হয়নি। 260 বিলিয়নের বেশি টাকা বিদেশে পাচার হয়েছে। দর্শক আমাদের সাথে যুক্ত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এবং জুলাই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আপনাকে স্বাগত। আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা জানাই। মানুষ 1.5 দশকের বেশি সময় ধরে মানুষের যেই হিউম্যান বেসিক কিছু রাইটস রয়েছে, সিভিল রাইটস রয়েছে, সেগুলো থেকে অনেক বঞ্চিত ছিল। গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়নের বিষয়গুলো ছিল প্রত্যেকটি সমাজে, প্রত্যেকটি স্তরে, বিশ্ববিদ্যালয়, ব্যবসায়িক খাত, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, মানুষের যেই ন্যূনতম যে সুযোগ সুবিধা, সেগুলো যেহেতু মানুষ বঞ্চিত ছিল, তো এই পুঞ্জীবিত ক্ষোভটি ছিল, এই ক্ষোভটি হচ্ছে পরবর্তীতে শক্তিতে পরিণত হয়েছে। আমাদের এই যে সরকারি চাকরির প্রতি যে আমাদের একটা ঝোঁক থাকে, বা সবাই সরকারি চাকরিতে যেতে চায়, কারণ হচ্ছে সরকারি চাকরিতে নিরাপত্তা রয়েছে। সরকারি চাকরিতে মানুষ এটা নিশ্চিত থাকে যে তার চাকরিতে যখন যাবে, সে চাকরি থেকে ঢোকাটা যত সহজ, কঠিন, চাকরি থেকে বের হওয়া তত কঠিন। যে মালিক পক্ষ চাইলে তাকে বের করে দিতে পারে না। অন্যদিকে আমাদের বাংলাদেশে যেটা প্রাইভেটাইজেশন সেক্টরটা, কিন্তু সে অনুযায়ী হচ্ছে গ্রহণযোগ্য মাত্রা দিতে পারে না এখনো পর্যন্ত। তো সেটি নিরসন, অর্থাৎ সরকারি এবং বেসরকারি চাকরির যে তারতম্যটি রয়েছে, সেটি নিরসন। আপনি ইতিমধ্যেই জানেন যে এই সরকার 2006 সালে যে আমাদের শ্রম আইনটি রয়েছে, এই শ্রম আইনটি সংস্কার করার জন্য প্রস্তাব দিয়েছে, এবং যেই যেই বেসরকারি চাকরিতে যে অনিরাপত্তা রয়েছে, সেই অনিরাপত্তা গুলা মিটিগেট করার জন্য ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে। এই 6 মাস খুবই কম একটা সময়, এবং আমরা এই 6 মাসে যদি আপনি দেখেন, এই যে গভর্নমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই যে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন যে ক্রাইসিস ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে। তবে আমরা প্রত্যাশা রাখছি খুব শীঘ্রই সরকারি এবং বেসরকারি চাকরির মধ্যে যে আনুপাতিক যে ব্যবধানটি রয়েছে, সেই ব্যবধানটি কমে এসে আমরা আমাদের এই তরুণ প্রজন্মকে আমরা বেসরকারি এবং সরকারি দুই চাকরিতেই আমরা সমানভাবে হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে যেন দুইটি চাকরির প্রতি আগ্রহ সৃষ্টি হয়। সরকারের কোনোভাবে দুর্বলতা না, বরং সরকার যে সক্ষমতার পরিচয় দিয়েছে বাক স্বাধীনতার ক্ষেত্রে এবং যে প্রোটেস্ট করার স্বাধীনতার ক্ষেত্রে, সরকার চাইলেই পারতো একটা আদেশ জারি করে যে আগামী 1 মাস বা 2 মাস কোনো ধরনের আন্দোলন হবে না, কিন্তু সরকার কিন্তু সেই জায়গাটিতে যায়নি। আন্দোলন যতই অযৌক্তিক হোক, আন্দোলন যে পর্যায়ে থাকুক না কেন, সরকার কিন্তু তাকে কথা বলার সুযোগ দিয়েছে। সরকার আগের মতো যে নিপীড়নমূলক জায়গায়, সেই জায়গায় যায়নি, বরং সরকার আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা উদাহরণ সৃষ্টি করেছে। যারা পরবর্তী নির্বাচিত সরকার আসবে, এই নির্বাচিত সরকার কিন্তু এই এই প্রেসিডেন্সটিকে মাথায় নিয়ে কাজ করতে হবে। কারণ এত ক্রাইসিসের মধ্যেও দেখেন আপনি কোনো আন্দোলন কিন্তু দমনের জন্য কোনো ধরনের নিবর্তনমূলক আইনের ব্যবহার করা হয়নি। কোনো ধরনের আপনি দেখবেন যে কাউকে আওয়ামী লীগ যেই রিপ্রেসিভ টুল গুলো ইউজ করতো আন্দোলনকে দমন করার জন্য, এই সরকার গত এ পর্যন্ত প্রায় 150+ আন্দোলন হয়েছে। শুধুমাত্র ঢাকাতেই কোনো আন্দোলন এই সরকার হচ্ছে কোনো ধরনের নিবর্তনমূলক ব্যবস্থা নেই। এটি হচ্ছে বাক স্বাধীনতার বিশ্বাসী একটি সরকারের, বা ডেমোক্রেটিক যথাযথ ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যারা যেতে চায়, তাদের একটি উল্লেখযোগ্য একটি উদাহরণ হিসেবে থাকে। এগুলো অভ্যুত্থান পরবর্তীতে সামাজিক যেই সংকটগুলো সৃষ্টি হচ্ছে, সেই সংকটগুলোকে আমরা অস্বীকার করছি না। একই সাথে কারণ মানুষের প্রত্যাশা যেটি তৈরি হয়েছিল, এবং মানুষ দীর্ঘদিন অধিকার বঞ্চিত ছিল, তো সেই জায়গাটি থেকে মানুষ মনে করেছে যে এই গভর্নমেন্ট হচ্ছে একদম দ্রুততম সময়ের মধ্যে তার প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটি প্রত্যাশিত সম্মেলন ঘটাবে। তো সেই জায়গা থেকে আমরা দেখছি যে নানা জায়গায় অসংলগ্নতা হচ্ছে, এবং নানা জায়গায় বিভিন্ন সংকট তৈরি হচ্ছে। সেখানে হচ্ছে ধর্ম, আপনি বারবার বলছেন যে ধর্মের প্রশ্নটি থেকে সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যে বিষয়টি দেখেন, ভারতীয় প্রচার মাধ্যমে, গণমাধ্যমে বারবার বলা হচ্ছিল যে এই দেশে যে ইসলামপন্থী যারা রয়েছে তাদের দ্বারা হচ্ছে নিগৃহীত, নির্যাতিত হচ্ছে, কিন্তু পরবর্তীতে আপনারা দেখেছেন যে এই তথ্যটি সম্পূর্ণ অসত্য। আপনার গতকাল যে বইমেলাতে যেই অপ্রত্যাশিত যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটির যদি প্রাথমিক যে বিবরণটি আমরা পেয়েছিলাম এবং পরবর্তীতে চূড়ান্ত বিবরণ যেটি প্রকৃত বিবরণ আমরা পেয়েছি, সেই দুইটির মধ্যেই কিন্তু আমাদের পার্থক্য রয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের মানুষের কাছে আহ্বান থাকবে যে আমাদের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আমরা
সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যে সংকটটি আপনি দেখেন আমাদের একটা একটা মানে দীর্ঘ সময় 260 বিলিয়নের বেশি টাকা বিদেশে পাচার হয়েছে। আইন এই দেশে সুশাসন ছিল না। এই দেশে হচ্ছে আপনি প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। তো সেই বাস্তবতায় আমরা আবার এক নতুন ফরমেশনের দিকে যাচ্ছি। সেক্ষেত্রে এই সামাজিক সংকট গুলোকে আমাদের সাথে নিয়ে যেতে হচ্ছে। একই সাথে আপনাদের মাধ্যমে আমাদের আহ্বান থাকবে এই সংকট গুলোকে আমরা যেন ইমিডিয়েট আমরা রিয়েক্টিভ না হই। মানুষের কাছে আহ্বান থাকবে, আমরা দীর্ঘদিন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা থেকে আপনাদের কাছে আহ্বান থাকবে যে ইমিডিয়েট কোনো ঘটনার এই পর্যালোচনা না করে, কোনো ঘটনাকে আমরা যেটাকে আমরা রিচেক না করে, কোনো ঘটনাকে আমরা হচ্ছে অন্তত দুইবার না ভেবে আমরা সেই বিষয়ে কোনো ধরনের রিয়েক্টিভ কোনো স্টেপ আমরা নিব না। আর আমাদেরকে নিজেদেরকেও সচেতন থাকতে হবে আমাদের জায়গা থেকে, যাতে করে হচ্ছে একটা আইনের শাসন নিশ্চিত হয়, সুশাসন প্রতিষ্ঠিত হয় এবং খুব দ্রুত এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটি ডিক্লাইন করেছে। আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে, সরকারও চেষ্টা করছে, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। এখানে ব্যক্তি উদ্যোগও আমাদেরকে গ্রহণ করতে হবে যাতে করে এটা স্ট্যাবিলিটির মধ্যে আমরা ফিরে আসতে পারি। মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে কেমন বাংলাদেশ চাই সে মানুষ নির্ধারণ করবে। যে অতীতের যে দলগুলো হয়েছে, অতীতের দলগুলোর আপনি যদি কাঠামো দেখেন, কাঠামোতে আপনি দেখবেন সেই কাঠামোগুলোতে হচ্ছে আদর্শ, ম্যান্ডেট, লক্ষ্য, এই বিষয়গুলো হচ্ছে মানুষ থেকে আসেনি। যে দল নিজে তৈরি করেছে সেগুলো হচ্ছে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আমরা এবার চেষ্টা করছি মানুষ তার কথা বলুক, মানুষ তার চিন্তা বিনিময় করুক, মানুষ তার প্রত্যাশাগুলো নিয়ে সামনে আসুক। সেটির নিরিখে আমরা আমাদের হচ্ছে দলীয় মেরুকরণ, আমাদের দলীয় সিদ্ধান্ত, আমাদের ম্যান্ডেট প্রণয়ন, আমাদের কর্মসূচি বাস্তবায়নের দিকে আমরা যাব। আমরা সরকারের অংশ না, আমরা গণঅভ্যুত্থানের যে প্রতিনিধি 3 জন রয়েছে, এই গণঅভ্যুত্থানের 3 জন প্রতিনিধি কিন্তু সবার প্রতিনিধি। এই শুধুমাত্র যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি না, বিএনপির প্রতিনিধি, জামাতের প্রতিনিধি, এখানে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের তারা হচ্ছে প্রতিনিধিত্ব করছে, গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছে। সেই জায়গা থেকে যদি আমাদেরকে বলা হয় যে আমরা সরকার, তাহলে এখানে প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু হচ্ছে সরকারের সাথে অ্যাসোসিয়েটেড। এবং এটাই হচ্ছে বাংলাদেশ স্মরণকালের মানে এই পুরা স্বাধীনতার 71 পরবর্তী সময় সবচেয়ে বেশি জনসমর্থিত যদি কোনো গভর্নমেন্ট হয়ে থাকে সেটা হচ্ছে ইন্টার গভর্নমেন্ট। এবং সেই গভর্নমেন্টের সকল দলের যে ক্রিয়াশীল ফেসিবাদী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবারই সম্মতিক্রমে হচ্ছে সেখানে গিয়েছে। এবং আমরা আমাদের জায়গা থেকে সরকারের যে ক্যালেন্ডার অ্যাক্টিভিটি রয়েছে, সরকারের যে রুটিন অ্যাক্টিভিটি রয়েছে এবং সরকারের সাথে আমাদের একটা দৃশ্যমান ব্যবধান রয়েছে। সরকারের কোনো লেসপেন্সার হিসেবে, সরকারের কোনো সেটা হচ্ছে আমরা সাপ্লিমেন্ট কোনো গ্রুপ হিসেবে কিন্তু আমরা কাজ করছি না। আমরা সরকারকে আমরা সেখানে হচ্ছে সব রাজনৈতিক দল যেভাবে সহযোগিতা করছে, আমরা আমাদের জায়গা থেকে হচ্ছে অভ্যুত্থান পরবর্তী সময় অভ্যুত্থানের ভ্যানগার্ড হিসেবে আমরা সেভাবে সহযোগিতা করছি। আবার একই সাথে সরকারকে আমরা সরকারের প্রতি ক্রিটিক্যালও হচ্ছে। তো সেই জায়গা থেকে এই ধরনের এলিগেশন বা এই ধরনের যে ধারণা প্রসূত চিন্তা রয়েছে সেগুলো অমূলক। কৃষকরা বাংলাদেশে যেহেতু কৃষি নির্ভর একটি দেশ, আমাদের অর্থনীতির চালিকা শক্তিতে কৃষি অতি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। শুধু কৃষি না, কৃষি সহ অন্যান্য যেই আমাদের সেক্টর গুলো রয়েছে সবগুলোকে ঢেলে সাজানো এবং সেগুলো হচ্ছে আমাদের সবগুলো যে উপযোগিতা সর্বোচ্চ নিশ্চিত করার জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়া। গভর্নমেন্ট গঠিত হয়েছে 6 মাস। তো যদি ব্যাপারটা হতো যে 2-4 বছর 3 বছর চলে গিয়েছে, দেখেন এই যে গণঅভ্যুত্থান হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি ন্যূনতম মানুষের তো এই যে প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য এবং ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি একটা ইলেকশনের জন্য ন্যূনতম প্রাতিষ্ঠানিক সংস্কার, যেটাকে আমরা ইনস্টিটিউশনাল রিফরমেশন, কনস্টিটিউশনাল রিফরমেশন এবং একটা নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য, সব মহলে গ্রহণযোগ্য করার জন্য আমাদের যে ন্যূনতম যে সংস্কারগুলো রয়েছে সেগুলো যদি আপনি মানুষের সামনে উপস্থাপন না করতে পারেন, তখন আপনি যেই নির্বাচনই দেন না কেন, আপনি এমন হতে পারতেন 2 মাস পরে নির্বাচন দিতে পারতেন, কিন্তু সেটি কিন্তু এই গ্রহণযোগ্যতার লিটমাস টেস্টে সেই বৈতরণীয় কিন্তু পার করতে পারতো না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি আমরাও চাই এই যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন খুব দ্রুতই হোক। তবে সেক্ষেত্রে একটা ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি একটা নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যে ধরনের সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো হয়ে তারপর হচ্ছে নির্বাচন।